আপনারা কি একমত? ওকে, ভেরি গুড। কারণ আমাদের আমাদের সবচেয়ে ওই যে সবচেয়ে কি বলে গর্বের বিষয় যে তরুণদের কাছ থেকে শেখা। গর্বের বিষয় আমরা যারা বয়স্ক হয়েছি তাদের জন্য আমাদের সন্তানদের কাছ থেকে, আমাদের তরুণদের কাছ থেকে শেখা। ওখানে পরাজয়ের কোনো সুযোগ নেই, ওখানে বিজয়ী হওয়ার সুযোগ। আমাদের সন্তানরা এমনভাবে বিকশিত হয়েছে, আমাদের শেখার সুযোগ সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় এরকম একটা সুযোগ সৃষ্টি হলে খুব ভালোই হতো। তো তোমরা উভয়ই আমাকে কোট করেছ, তো আমার তো উপায় নেই যে তোমাদের উভয়কেই সমর্থন করার কোনো বিকল্প নেই। ওকে, বস্তুত তোমরা উভয় সঠিক। আমাদের নির্বাচন কমিশন যেমন দরকার এবং অন্যান্য অংশীজন যেমন দরকার, তেমনিভাবে নির্বাচন কমিশন ছাড়াও নির্বাচন হয়েছে এই দেশেই হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। তোমরা হয়তো তোমাদের জন্ম হয়নি তখন, 54 সালে কিন্তু নির্বাচন হয়েছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তখন নির্বাচন কমিশনও ছিল না, তখন কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং সেই সরকারি দল কচুকাটা হয়েছিল। সেই নুরুল আমিনরা তাদের পরাজয় ঘটেছিল, ব্যাপক পরাজয় ঘটেছিল মুখ্যমন্ত্রী নুরুল আমিন। তো এই নির্বাচন কমিশনটা সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বোধহয় নির্বাচন কমিশন ছাড়া আমরা সুষ্ঠু নির্বাচন কল্পনাও করতে পারি না। এবং আমরা যদি নির্মমভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে নির্বাচনের জন্য অনেকগুলো অংশীজন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন কিন্তু নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা স্বাধীন প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তোমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছ। সুষ্ঠু নির্বাচনটা কি আমি একটু অন্যদিকে একটু আলোকপাত করার চেষ্টা করছি অন্যান্য অংশীজনের আলোচনায় আসার আগে। নির্বাচন কিন্তু একদিনের বিষয় নয়, নির্বাচন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সুষ্ঠু হতে হবে, এই প্রক্রিয়াটা সঠিক হতে হবে, এই প্রক্রিয়াটা নিরপেক্ষ হতে হবে। এটা শুরু হয় ওই যে অনেক আগ থেকে, ভোটার তালিকা প্রস্তুত থেকে। ভোটার তালিকা যারা যোগ্য তারা যেন সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে। এবং শুধু তাই নয়, নির্বাচন যখন আসে ভোট দিতে যারা প্রার্থী হতে চায় তারা যেন প্রার্থী হতে পারে। তারপরে যে নির্বাচনের যে যারা প্রার্থী হলো তারা যেন তাদের প্রার্থীতা যেন কোনোভাবে অন্যায়ভাবে বাতিল করা না হয়। তারপরে আরেকটা নির্বাচনী প্রক্রিয়ার আরেকটা অংশ হলো প্রার্থীদের সম্পর্কে যেন ভোটাররা জানতে পারে, যাতে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আরেকটা পদক্ষেপ হলো যে ভোটাররা যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে, বিনা বাধায়, কোনো রকম হুমকির সম্মুখীন যেন তাদেরকে না হইতে হয়। তারপরে এবং আরেকটা শর্ত হলো সুষ্ঠু নির্বাচনের আরেকটা প্রক্রিয়ার আরেকটা অংশ হলো নির্বাচনের পরিবেশ যেন সঠিক হয়, শান্তিপূর্ণ হয়, যাতে কেউ বাধাগ্রস্ত না হয়। এই প্রক্রিয়ার আরেকটা অংশ হলো ভোট দেওয়ার পর ভোটগুলো যেন সঠিকভাবে গণনা হয়, যাদের পক্ষে ভোট দেওয়া হয়েছে। এবং ভোট কেন্দ্রে তো অবশ্যই কোনো বিশৃঙ্খলা না হয়, কেন্দ্র দখল ইত্যাদি যেন না হয়, এবং ভোটগুলো যেন সঠিকভাবে গণনা হয়। যাদের পক্ষে ভোট দেওয়া হয়েছে তারা যেন তাদের পক্ষে যেন ভোটগুলো গণনা হয়। তারপরে এবং শুধু তাই নয়, ভোট গণনা হলো না, ভোট যেন সঠিকভাবে ভোটের ফলাফল প্রকাশ করা হয়, যেন মিডিয়াকে অন্যান্য কিছু না ঘটে কারসাজির মাধ্যমে যে ফলাফল পাল্টে দেওয়া না হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এই প্রক্রিয়াটা যদি সঠিক হয়, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বহু মাস ধরে এই প্রক্রিয়াটা চলমান থাকে, এই প্রক্রিয়াটা সঠিক হতে হবে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়। তো এই জন্য এর মূল দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কিন্তু সাংবিধানিকভাবে এটা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং সংবিধানের 118 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, স্বাধীন। এবং নির্বাচন কমিশনে তোমরা
নির্বাচন কমিশনের দায়িত্ব কথা বলেছো, নির্বাচন কমিশনকে 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী। ভোটার তালিকা তৈরি করা, তারপরে যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা। এই 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4টি সুস্পষ্ট দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা দুরাশা, এবং এর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। আর এরপরে তো নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তারপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো সরকার। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিরণ যে যাদের কথা বললো, যারা নির্বাচনী অপরাধ করেছে তারা কিন্তু এই সরকারি কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আমরা দেখেছি যে আমাদের গত কয়েকটি নির্বাচনে যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি যে কলঙ্কজনক ভূমিকা পালন করেছে এবং কত নির্বাচনী অপরাধ করেছে। নির্বাচনী অপরাধের যে নির্বাচনী অপরাধের বিষয়গুলো আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারের 73 ধারা থেকে 89 ধারা পর্যন্ত এখানে লিপিবদ্ধ আছে। কিন্তু এই ধারাগুলো, এই অপরাধগুলো এবং এই অপরাধী যারা হবে তাদের 2 থেকে 7 বছর কারাদণ্ড, 6 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হওয়ার কথা। কিন্তু কারো বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার জানা নেই। তো এই অপরাধ করে যদি পার পেয়ে যায় তাহলে অপরাধ আরো উৎসাহিত হয়। এবং বস্তুত এই হাজার হাজার ব্যক্তি, লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং বস্তুত এই যে লক্ষ লক্ষ লোক নির্বাচনী অপরাধ করেছে তারা আমাদের চারপাশেই আছে। আমরা অপরাধী সাম্রাজ্যে বসবাস করছি যারা নির্বাচনী অপরাধ করেছে। তো এবং নির্বাচনী অপরাধ শুধু এই যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাই করেন নাই, কর্মচারীরাই করেন নাই, যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারাও করেছে। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা এই যে ওথ নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তো নির্বাচন কমিশনের কথা এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজনের কথা বললাম, সরকার। আর এরপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো যে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী। রাজনৈতিক দল যদি ওই সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। তোমরা বলেছো টাকার খেলার কথা, যে আমাকে কোট করেছ। আমি বলেছি যে আমাদের দেশে উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। দুইভাবে এই টাকা প্রভাব ফেলে, একটা হলো অদৃশ্যভাবে, একটা দৃশ্যমানভাবে। তোমরা এই কথা বলেছো। তোমরা দৃশ্যমান ব্যয়ের কথাই বলেছো, কিছু কিছু অদৃশ্য ব্যয়ের কথা বলেছো। দৃশ্যমান হলো এই যে পোস্টার ছাপা, তারপরে বিভিন্ন নির্বাচনী ব্যয় যেটা আমরা দেখি প্রচারণার জন্য ইত্যাদি, তারপরে এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এইসব ব্যয়। কিন্তু অদৃশ্য ব্যয় হলো সবচেয়ে বড় ব্যয়, মনোনয়ন বাণিজ্যের ব্যয়, যেখানে লক্ষ লক্ষ, যেখানে কোটি কোটি টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় যে 100 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছে। এগুলো অদৃশ্য, এগুলো সম্পর্কে আমাদের আমরা শুনি, কিন্তু আমাদের কোনো উই ডু নট গেট এ হ্যান্ডেল অন ইট। আমরা এটার সম্পর্কে সুস্পষ্ট কিভাবে চিহ্নিত করা যায় সেটা আমরা এখনো বের করতে পারিনি। চিহ্নিত করতে পারলেই তো এটার ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া যায়, এর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। তো তোমাদের মধ্যে তোমরা যদি তোমাদের উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে তোমরা যদি এই অদৃশ্য ব্যয় কিভাবে
আমরা চিহ্নিত করতে পারি, এ ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে পারি। আমরা তোমাদের সুপারিশ পেতে আগ্রহী এবং বস্তুত এখানে যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব, আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে। আপনারা আপনাদের মতামত, আপনাদের সুপারিশ আমরা পেতে চাই। এগুলো বিবেচনা নিয়ে আমরা আমাদের সুপারিশ পেশ করব সরকারের কাছে। তোমরা তোমাদের মতামত কিরণের তোমার 10 দফাও আমাদেরকে পাঠিও, আমরা সেগুলো বিবেচনা নেব এবং আপনাদেরকে আমি গুরুত্বের সাথে বলছি, আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনারা আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা আমাদের প্রস্তাবগুলো আমাদের প্রস্তাবগুলোতে আপনাদের মতামত যেন প্রতিফলিত হয়। তো আমরা ওই যে তাহলে নির্বাচন কমিশনের কথা বললাম, আমরা সরকারের কথা বললাম, দল এবং প্রার্থীর কথা বললাম, তারপর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ওই যে ওয়াচডগের ভূমিকা পালন করার কথা, তারা সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা, কিন্তু গত 3টি নির্বাচনে তারা বলতে পারেন নাই। কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন নাই পরিস্থিতির কারণে, তাদের উপর চাপের কারণে। তো গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে। ইনফ্যাক্ট গণমাধ্যমের আমাদের সংস্কার কমিশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি, আমরা আপনাদেরও গণমাধ্যমের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছি যে কিভাবে একটা আমরা গাইডলাইন তৈরি করতে পারি, নীতিমালা তৈরি করতে পারি, যাতে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। তারা তো গণমাধ্যমের ভূমিকার উপর নির্ভর করবে। একই সাথে নাগরিক সমাজের, আমাদের মতো নাগরিক সমাজের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। আমরা অসঙ্গতি অন্যায়গুলো তুলে ধরতে হবে, যেটা ওই যে গত দিন আমাদের ভূমিকা ওই যে কম গুরুত্বপূর্ণ হয়েছে, অনেকে থেমে গিয়েছে কিংবা অনেকে ভুল পাল্টিয়েছে বাধ্য হয়ে অনেকে। তো এই যে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি সকলে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, তাহলে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ বিরাজ করে এবং ভোটাররা সিদ্ধান্ত গ্রহণকারী। অনেক ক্ষেত্রে ভোটাররা ভিকটিম হয়, যে অন্যান্যদের ভিকটিম। আমরা যদি সবাই সদাচরণ করি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হতে পারে। তো আমি আশা করি এই যে সুষ্ঠু নির্বাচন যাতে নিশ্চিত হয়, তোমাদের পক্ষ থেকে এবং তোমাদের সহপাঠীদের পক্ষ থেকে তোমরা কার্যকর ভূমিকা পালন করবে এবং এই নাগরিকদেরকে সচেতন করবে, এবং নাগরিকরা যে এদেশের মালিক, তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে ব্যাপারে তাদেরকে সচেতন করবে, সোচ্চার করবে এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের একদিকে যেমন অধিকার আছে, আরেক দিকে তাদের দায়িত্ব আছে, তাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে। আপনাদের কাছে অভিভাবক যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারাও আপনাদের অবস্থান থেকে যদি ভূমিকা না রাখেন, তাহলে কিন্তু আবারও পুনরাবৃত্তি যা ঘটেছে অতীতে, যার জন্য যে একটা স্বৈরাচারী একটা কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে, সেটার আবার পুনরাবৃত্তি হতে পারে। তাই আমাদের সকলকেই আমাদের অবস্থা থেকে ভূমিকা রাখতে হবে। তো গতবার তো আমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিপদে পড়েছিলাম। আমার বক্তব্য একটু খণ্ডিতভাবে উত্থাপন করা হয়েছে, যার জন্য আমি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলাম। কেমন হলো নবগঠিত নির্বাচন কমিশন? তো বৃক্ষ তার পরিচয় ফলে, তো এটা সময়ের ব্যাপার, আমরা দেখব। তা আমরা আশা করব যে তারা সঠিক ব্যক্তিদেরকে নিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তা আমরা আশা করব তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, তাদের সাংবিধানিক তাদের উপর যে গুরু দায়িত্ব সংবিধান তাদের উপর অর্পণ করেছে, তারা তা যথাযথভাবে পালন করবে, আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। নতুন নির্বাচন কমিশন জন্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ কি? আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ নাই। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ
অতীতে দেখেছি সেটা হলো ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং তো এই আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো, যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। ভোটার তালিকা কিছু কিছু অসঙ্গতি আছে। যেমন ভোটার তালিকা একটা বড় অসঙ্গতি হলো যে মেয়েদের সংখ্যা কমে গিয়েছে। 2014 সালে 2008 সালে যে নির্বাচন হয়েছে তখন 14 লক্ষের মতো বেশি নারী ভোটার তালিকা অন্তর্ভুক্ত ছিল। এবার কিন্তু 23-24 লাখের মতো নারী কম পুরুষের তুলনায়। যদিও নারীরা আমাদের জনসংখ্যায় কিছুটা বেশি, প্রায় সমানই আমরা নারী পুরুষ, উই হ্যাভ এ জেন্ডার ব্যালেন্স দেয়ার, কিন্তু আমাদের জেন্ডার গ্যাপ সৃষ্টি হয়েছে ভোটার তালিকায়। তো এটার বিহিত করতে হবে। তারপর যে ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে, এবং যাতে সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়। এবং এক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের প্রায় বিভিন্ন হিসাব আছে, 1.5 কোটি থেকে 2 কোটি কিংবা তারও বেশি বাংলাদেশিরা প্রবাসে কর্মরত, এবং তারা এই দেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ নয়, আমাদের দায়িত্ব, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এটা চারটিখানি কথা নয়, এটা সহজ নয়। তো এদেরকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা, এদেরকে ওই এনআইডি দেওয়া, এগুলো একটা এই যে চ্যালেঞ্জের কাজ, এগুলো তাদেরকে করতে হবে। এবং এই জন্য ওই যে সময়ের প্রয়োজন হবে। তো এটা একটা চ্যালেঞ্জ। তারপরে আর আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থা তো আকাশ থেকে পড়ে নাই, আকাশ থেকে আমাদের জন্য একটা কি বলে আশীর্বাদ তো নয়, এটা আমাদের অভিশাপ হিসাবে আকাশ থেকে নাজিল হয়নি। এটা আমাদের যে প্রক্রিয়া পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন দরকার, তা না হলে কিন্তু আবারও সেই পুরানো অবস্থায় আমরা ফিরে যেতে পারি। এই জন্যই কতগুলো সংস্কার দরকার। বস্তুত তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু এখানে যারা তোমাদের অভিভাবক আছে তাদের মনে থাকার কথা, 2007 সালে 8 সালে যে সংস্কারের কথা ব্যাপক আলোচিত হয়েছিল। সংস্কারবাদী বলে ওই যে তকমা লাগানো হয়েছিল অনেকের বুকে, এবং সংস্কারবাদী সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, এবং অনেকে নিগ্রহের শিকারও হয়েছিল। কিন্তু হ্যাঁ, সেখানে ওই যে -2 একটা কথা বলা হয়েছিল, কিন্তু ওটা বাদ দিলেও যে ওই সংস্কারগুলো যদি কিছু সংস্কার যদি হতো তখন, তাহলে হয়তোবা আমি নিশ্চিত নই, আমরা এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রীকে পালাতে হলো, সেই পরিস্থিতি হয়তোবা সৃষ্টি হতো না, আমি নিশ্চিত নই। কিছু সংস্কার, কিছু পরিবর্তন, কিছু পদ্ধতি প্রক্রিয়ার নয়, আচরণে পরিবর্তন যদি হতো, আর আমাদের গত সরকারগুলো যদি জনমুখী হতো এবং জনকল্যাণে কাজ করত, ব্যক্তির কল্যাণও নয়, এবং অর্থকরী বাড়ানোর যে প্রচেষ্টা হয়েছিল, দুর্নীতি দুর্বৃত্তায়নের যে স্বর্গরাজ্যে আমাদের দেশ পরিণত হয়েছিল, এগুলো থেকে যদি বিরত থাকতো এবং পদ্ধতি প্রক্রিয়া যদি সঠিক হতো, তাহলে তারা এগুলো করে পার পেয়ে যেতে পারতো না। তো সংস্কারটা গুরুত্বপূর্ণ, এবং আমরা সংস্কার জন্য কিছু সময় দিতে হবে, একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচন কমিশনের ব্যাপারে এইসব আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমাদের ধারণা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে। বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে, এবং তার থেকে একটা কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে, এবং ঐক্যমত্যে পৌঁছার এবং ওই প্রক্রিয়ায় তারা একটা নির্বাচনী রোডম্যাপ
তৈরি হবে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কী কী সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত, এবং এই জন্য কত সময় লাগবে, কত সময় তারা দিতে আগ্রহী, এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশনের কত সময় লাগবে। তো ওটাই হবে যৌক্তিক বলে আমি মনে করি, তাদের আলাপ আলোচনার ভিত্তিতে ওই রকম রোডম্যাপ তৈরি হওয়া। তো এইরকম আরও কিছু কিছু চ্যালেঞ্জ আছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অনুপস্থিত বলে আমি মনে করি। অনেকে মনে করেন নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার অনুসারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার শঙ্কা রয়েছে, এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? এটা ওই যে আমাদের বিভিন্ন রকম ওই যে বিশ্লেষণ হতে পারে। এটা হলো ওপিনিয়ন, এটা হলো আমার একটা মতামত থাকতে পারে, তোমাদের একটা মতামত থাকতে পারে না, প্রত্যেকের একটা মতামত থাকবে। আমরা নিশ্চিত নই কোনটা সঠিক। যেমন কতগুলো বিষয় আমরা 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 একমত হতে পারি। এটা কি নীল রং না? নীল রং, এই নীল রংটা, এটা যে নীল রং আমরা সবাই একমত, কিন্তু কারো কাছে নীল রংটা যে সুন্দর, কারো কাছে নীল রংটা আকর্ষণীয় নয়। এটা হলো ইন্টারপ্রিটেশন, এটা হলো আমাদের ধারণা। ওই যে কতগুলো বিষয়ে আমরা একমত হতে পারি, কতগুলো বিষয়ে আমাদের ধারণার সৃষ্টি হয়। আমরা যেভাবে দেখি, যেভাবে আমরা তথ্য গ্রহণ করি এবং এগুলো আমরা প্রসেস করি, তার ভিত্তিতে আমরা আমাদের মতামত সৃষ্টি করি। তো আমার মতামত একরকম হতে পারে, আমাদের প্রত্যেকের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে। আমি নিশ্চিত নই। ওকে, বিগত 3টি বছরে যারা প্রশাসনে পরিণত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে কেন? তো এটার কতগুলো প্রশ্ন আছে, যেমন যেগুলো স্ট্যাটুট অফ লিমিটেশন পার হয়ে গিয়েছে কিনা, যে এই বিষয়টা নিরূপণ করতে হবে, এটা আইনি বিষয়। আরেকটা হলো যে যেমন যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে তারা নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। কি আইনে, কি বিধানে, কোন পদ্ধতিতে তাদেরকে এই যে শাস্তির আওতায় আনা যায়, সেটা ভাবার বিষয় রয়েছে। এনআইডি হালনাগাদ থাকলে ভোটার তালিকার প্রয়োজন হবে কেন? আমি মনে করি যে এনআইডিটা যদি সঠিক হয়, এনআইডি সঠিক মানে কি সব নাগরিকরা তাতে অন্তর্ভুক্ত। সেই শিশু জন্মগ্রহণ করার পর থেকেই সে তার এই যে তার যে জন্মটা নিবন্ধন হবে তার থেকেই সে এনআইডিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই ওই এনআইডি প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলেই তার থেকে আপনার থেকেই ভোটার তালিকা তৈরি হয়ে যাবে। যারা 18 বছর পূর্ণ হবে প্রতি বছর, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই এনআইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রক্রিয়াটা সঠিক হওয়া দরকার, এই জন্য কিছু সময়ের প্রয়োজন হবে। একজন উপদেষ্টা 1.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভাবনা কত বলছে? এর মধ্যে 18 মাসের কথা শুনেছিস, প্রকৃত জাতীয় নির্বাচন কখন হতে পারে? ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আপনারা প্রত্যেকেই ভেবে নেন কতদিন লাগবে, তোমরা ভেবে নাও কতদিন লাগবে। আমার মনে হয় কেউ বলতে পারবে না। আমার মনে হয় না সঠিকভাবে। আমি বলছি যে যেই প্রক্রিয়াটা এটা নির্ধারণ হওয়া দরকার, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে তারা যৌথভাবে এই সিদ্ধান্তটা নেওয়াটা সঠিক হয় বলে আমি মনে করি। তো আমার কথা, অনেক কথা বলেছি, আর কথা বলার তো অনেক কথা বলেছি, আর বলার প্রয়োজন নেই। তো সবাইকে ধন্যবাদ। আমি খুব নাগরিক কমিটি প্রশ্ন করেছে নির্বাচন কমিশন সংস্কারের পূর্বে কেন নির্বাচন কমিশন গঠন করা হলো, নতুন কমিশন বাতিলের দাবি এসছে, এই দাবি যৌক্তিক করেন কি? এটা আমার মনে হয় তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে বোঝাপড়া করতে হবে। আমার এই ব্যাপারে কোনো ক্ষমতাও নেই, আমার কিছু করণীয় নেই।
তো এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই যারা এই দাবি করছে তাদের সাথেই বোঝাপড়া করতে হবে। তো ঠিক আছে, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি নির্বাচন কবে নাগাদ হতে পারে সে বিষয়ে অন্ততপক্ষে কিছুটা ধারণা দেওয়া যায় কিনা? আমার কোনো ধারণা নেই। বললাম তো, মাই গ্যাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর্স। এবং কারণ আমার কাছে সব তথ্য নেই, আর যেই প্রক্রিয়া এটা হওয়া উচিত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যৌথভাবে, সেই প্রক্রিয়ার আমি অংশ নই। তো আমার পক্ষে কোনোভাবেই এ ব্যাপারে কোনো এই যে কি বলে প্রেডিকশন করা, ভবিষ্যৎবাণী করা অসম্ভব আমার পক্ষে। ওকে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আমি উপভোগ করেছি, আমি আশা করি আপনারা সবাই এই বিতর্ক অনুভব করেছেন। আপনি আপনার রিপোর্ট কবে নাগাদ জমা দেবেন? ওকে, হ্যাঁ, আমাদের সময় ডিসেম্বর 31 তারিখ। তা আমরা বদ্ধপরিকর যে 31 তারিখের মধ্যে, আমরা ডিসেম্বর 31 তারিখের মধ্যে কোনো রকম যদি যে হঠাৎ করে কোনো দুর্বিপাক না ঘটে, কোনো রকম অস্বাভাবিক কিছু না ঘটে, আমরা 31 ডিসেম্বরের মধ্যে দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের রয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি শিক্ষকতা তুমি বলছো, আমি